আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, তার নাম হচ্ছে সাবজেক্ট। আমরা ইতিমধ্যে প্রথম পর্যায়ে সাবজেক্ট নিয়ে কথা বলেছিলাম। প্রথম পার্টে আমি সাবজেক্টের সংজ্ঞা নিয়ে কথা বলছিলাম। দ্বিতীয় পার্টে আমি যেটা বিষয় নিয়ে কথা বলবো, সাবজেক্ট একটা সেন্টেন্সে কতভাবে বসতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আমরা জানি যে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট 8ভাবে বসতে পারে। কতভাবে বসতে পারে স্যার? 8ভাবে বসতে পারে। তো প্রথম পর্যায়ে আমরা জানবো যে নাউন হিসাবে কী হিসাবে সাবজেক্ট নাউন হিসাবে বসতে পারে। কী হিসেবে বসতে পারে? নাউন হিসাবে। উদাহরণ হিসাবে আমরা যদি বলি যে আয়রা ড্যান্সেস, তাই তো, তার ড্যান্সেস, তাহলে খেয়াল করে দেখেন ড্যান্সের পূর্বেই কিন্তু সাবজেক্ট যেটা আছে, ওয়ার্ড আছে, তার নাম সাবজেক্ট, কিন্তু আয়রাটা কেন কোনো ব্যক্তির নাম। সো এটা কী হিসাবে? নাউন হিসাবে আছে। ক্লিয়ার? এখন দেখেন আর একটা বিষয় মাথা রাখেন যে আরও স্লিপস, খেয়াল করে দেখেন আরস, এখানকার স্লিপের পূর্বে যেটা বসছে তার নাম স্যার সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা কী হিসাবে আছে স্যার? নাউন হিসাবে আছে। ক্লিয়ার? দ্বিতীয় যেটা আমরা জানবো যে প্রোনাউন হিসাবে। প্রোনাউন হিসাবে কী বসতে পারে? সাবজেক্ট বসতে পারে। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি যে শি লাভস। খেয়াল করে দেখেন লাভের পূর্বে যে ওয়ার্ডটা বসে তার নাম সাবজেক্ট, কিন্তু শিটা কোনো ব্যক্তির নাম না, ব্যক্তির পরিবর্তে বসে। ক্লিয়ার বিষয়টা? এখন আরেকটা সেন্টেন্স আমরা উদাহরণ নেই, শি রাইজেস, তাই তো। খেয়াল করে দেখেন এটা ভার্ব, এই ভার্বের পূর্বে যেটা থাকে তার নাম কি? সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা হিটা কোনো ব্যক্তির নামে হিসাবে পরিবর্তে বসে। সো হিটা এখানকার প্রোনাউন হিসাবে ব্যবহার হয়েছে। ক্লিয়ার? এখন আমরা 3 নাম্বারে আমরা আসি ফ্রেজ হিসাবে। ফ্রেজ হিসেবেও কি হইতে পারে? একটা সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারে। আমরা জানি ফ্রেজটা কি? গ্রুপ অফ ওয়ার্ডস, যেখানে কি থাকবে না? সাবজেক্ট এবং ভার্ব থাকবে না। আমরা টেকনিক্যালি কীভাবে মনে রাখবো? ফ্রেজ মানে ফ্রেশ, সাবজেক্টও নাই, ভার্বও নাই। কী বললাম? ফ্রেজ মানে ফ্রেশ, সাবজেক্টও নাই, ভার্বও নাই। যেমন এই সেন্টেন্সের মধ্যে দেখেন দ্য গুড বয় ইজ কামিং, এই সেন্টেন্সটার মধ্যে ইজ কামিং, এখানে প্রকৃতপক্ষে এটা ভার্ব, এই ভার্বের পূর্বে যেটা আছে তার নাম সাবজেক্ট, কিন্তু এটার নাম কি? দ্য গুড বয়। তার মানে এই সেন্টেন্সটার মধ্যে এটা সাবজেক্টটা কী হিসেবে আছে স্যার? ফ্রেজ হিসেবে আছে। ক্লিয়ার? এখন দেখেন দ্য আ বিউটিফুল গার্ল ডাজ দ্য ওয়ার্ক, তাহলে খেয়াল করেন দেন এই ডাজটা হচ্ছে এই কি সেন্টেন্সের মধ্যে ভার্ব, ভার্বের পূর্বে যেটা থাকে তার নাম সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা কী অবস্থা হিসাবে? এটা সিঙ্গেল ওয়ার্ড হিসাবে আছে না, এটা কী হিসাবে আছে? ফ্রেজ আকারে আছে, গ্রুপ অফ ওয়ার্ডস। সো এটাকে আমরা কি বলবো? ফ্রেজ। ক্লিয়ার? নাম্বার 4, ক্লোজ হিসাবেও কি থাকতে পারে? আমরা কি বললাম? ক্লোজ হিসাবেও কি থাকতে পারে? সাবজেক্ট হিসাবে বসতে পারে কোনো সেন্টেন্সের মধ্যে। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? এখন তার আগে আমরা জানি যে ক্লোজ কি। ক্লোজ মানে এমন একটা ওয়ার্ড, ক্লোজ মানে গ্রুপ অফ ওয়ার্ডস, ক্লোজের মধ্যে সাবজেক্ট এবং ভাব থাকবে। ক্লিয়ার? কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সাবজেক্ট ভাব থাকবে, কিন্তু ওই সেন্টেন্সটাকে ওই অংশটাকে আমরা সেন্টেন্স বলবো না, বলবো সেন্টেন্সের অংশ। আর এই অবস্থাটাকে বলা হয় ইংলিশে ভাষায় বলা হয় ক্লোজ। যদিও আমি ফ্রেজ এবং ক্লোজের উপর আলাদা বিস্তারিত একটা অনেক বড় আকারে একটা ক্লাস নেব। ক্লিয়ার? তাহলে আজকে আমরা জানি যে ক্লোজ হিসেবে কিভাবে সাবজেক্ট হইতে পারে। হোয়াট ইউ আর সেইং ইজ নোন টু ওয়াল। খেয়াল করে দেখেন এখানে প্রকৃতপক্ষে কিন্তু ভার্ব কিন্তু ইজ। ক্লিয়ার? ইজের পূর্বে যেটা থাকবে গোটাটাই কিন্তু সাবজেক্ট, কিন্তু খেয়াল করেন এই সাবজেক্টটার মধ্যেও গ্রুপ অফ ওয়ার্ডস, একই সাথে কিন্তু ভার্ব এবং সাবজেক্ট আছে। ক্লিয়ার? এটা কিন্তু ক্লোজ। একই সাথে এটা কিন্তু হোয়াট ইউ আর সেইং, এটা কিন্তু কোনো সেন্টেন্স না, সেন্টেন্সের অংশ। সো এটাকে আমরা কি বলবো? ক্লোজ। এই ক্লোজটাও কি হিসাবে ব্যবহার হতে পারে? সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হতে পারে। দেখেন হু ইজ গুড ইজ নোন টু অল, এখানে একটা এক্সাম্পলের মধ্যে দেখেন ইজটাই কিন্তু এখানকার ভার্বের পূর্বে যেটা থাকবে সেটাই হচ্ছে তোমার সাবজেক্ট। তাহলে হু ইজ গুড এটাই হচ্ছে সাবজেক্ট। তার মানে সাবজেক্টটাই এখানকার কি বললাম? ক্লোজ হিসাবে আসলে। সাবজেক্টটা কী হিসাবে আসছে? ক্লোজ হিসাবে আসছে। তো আমরা জানলাম যে স্যার ক্লোজ হিসাবেও কী থাকতে পারে? সাবজেক্ট থাকতে পারে। নাম্বার 5, যে জিরান হিসেবেও কি হইতে পারে? একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। উদাহরণ হিসাবে কি বলতে পারি? যে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। কি বললাম? সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। আর একটা এক্সাম্পল নেই, রিডিং ইজ মাই প্যাশন। খেয়াল করে দেখেন আমরা জানি যে জিরান মানে কিন্তু ভার্বের সাথে আইনজি, কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে, জিরান মানে কিন্তু ভার্বের সাথে আইনজি, কিন্তু এটা নাউনের কাজ করে। কার কাজ করে? নাউনের কাজ করে। জিরান সবসময় কার কাজ করে? নাউনের কাজ করে। ক্লিয়ার? তাহলে দেখেন ভার্বের পূর্বে এইখানকার ইজ হচ্ছে তোমার ভার্ব, ভার্বের পূর্বে যেটা আছে তারই নাম হচ্ছে তোমার সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা ভার্বের সাথে আইনজি অবস্থায় আছে, তার মানে এটার নাম জিরান। ক্লিয়ার? তার মানে জিরান হিসাবে কি করতে কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হিসাবে বসতে পারে। যেমন রিডিং ইজ মাই প্যাশন। খেয়াল করে দেখেন এখানকার কিন্তু ভার্বটা কিন্তু ইজের পূর্বে কি ব্যবহার করছি আমরা? পুরো রিডিং শব্দটা ব্যবহার করছি, তার মানে এটা সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা কি হিসাবে আছে স্যার? সাবজেক্ট আছে স্যার জিরান হিসাবে। ক্লিয়ার? এখন দেখে লাস্ট পার্টিসিপল হিসাবে কি বসতে পারে? সাবজেক্ট বসতে পারে। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? এখন তার আগে জানি যে পার্টিসিপলটা কি। পার্টিসিপল মানেও কিন্তু ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ।
জিরান যেমন নাউনের কাজ করে, পার্টিসিপল কিসের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। জিরান এবং পার্টিসিপল সংক্রান্ত আমি অনেকটা ব্যাপক একটা বড় আকারে ক্লাস নেব, তখন আমরা জিরান এবং পার্টিসিপল বিষয়টা আমরা আরও ক্লিয়ার হব। এখন আমরা জাস্ট শুধু জানি যে জিরান কাজ করে নাউনের কাজ করে, পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভের উপর কাজ করে। ক্লিয়ার? এখন খেয়াল করে দেখেন, দ্য ওয়ার্কিং ম্যান, কি বললাম, দ্য ওয়ার্কিং ম্যান ইজ মাই ব্রাদার। এখানে এই সেন্টেন্সটার মধ্যে ইজ কি, ভার্ব, এই ভার্বের পূর্বে যেটা থাকে তার নাম সাবজেক্ট, তাহলে দ্য ওয়ার্কিং ম্যান কিন্তু সাবজেক্ট। ক্লিয়ার? খেয়াল করে দেখেন, কিন্তু এখানকে ওয়ার্কিং ম্যান, এই ওয়ার্কিংটা কিন্তু পার্টিসিপল হিসেবে কাজ করছে। কেন? ওয়ার্কিং ম্যান, ম্যানের একটা অবস্থা প্রকাশ করতেছে। সো অবস্থা যেটা প্রকাশ করে কোনো নাউনের, তখন তাকে আমরা কি বলি, পার্টিসিপল বলি। কি বলি? পার্টিসিপল বলি। তার মানে আরেকটা এক্সাম্পল নেই, দ্য স্মাইলিং বেবি ইজ গ্রেসফুল। খেয়াল করে দেখেন, দ্য স্মাইলিং বেবি এখানে সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট, আর ইজটা কিন্তু ভার্ব। তাহলে ভার্বের পূর্বে যেটা থাকে তার নাম সাবজেক্ট, আমরা জানি। সে কিন্তু এই সাবজেক্টটা কী হিসেবে আছে স্যার? এই যে বেবির একটা কি বুঝাচ্ছে, অবস্থা বুঝাচ্ছে, স্মাইলিং বেবি। ক্লিয়ার? তার মানে এটা পার্টিসিপল। ক্লিয়ার? তো পার্টিসিপলও কোনো সেন্টেন্সের মধ্যে কি হিসাবে বসতে পারে, সাবজেক্ট হিসাবে বসতে পারে। নেক্সট দেখেন, দ্য রিডিং অফ নোভেল ইজ মাই হবি। এটা কিসের উদাহরণ? কি বললাম? ভার্বাল নাউনের উদাহরণ। ভার্বাল নাউন আমরা চিনবো কীভাবে? ভার্বাল নাউন চিনবো কি এইভাবে, দা প্লাস মূল ভার্বের সাথে আইনজি প্লাস অফ যদি কোনো সেন্টেন্সের মধ্যে পাই, তাকে আমরা কি বলি? ভার্বাল নাউন। ক্লিয়ার? দেখেন, দ্য রিডিং অফ নোবেল, দেখেন খেয়াল করে দেখেন, দ্য রিডিং অফ নোবেল ইজ মাই হবি। খেয়াল করেন এই সেন্টেন্সটার মধ্যে ইজটা আছে কিন্তু ভার্বের পূর্বে যা আছে তার নাম কিন্তু সাবজেক্ট, দ্য রিডিং অফ নোবেল। সো এইটা কিন্তু খেয়াল করে দেখেন, কিন্তু স্ট্রাকচারের সাথে মিলে গেছে, ভার্ব দা আছে, ভার্বের সাথে আইনজি প্লাস অফ আছে, যার মানে এটা কি? ভার্বাল নাউন। ক্লিয়ার? খেয়াল করেন আরেকটা এক্সাম্পল নেই, দ্য রাইটিং অফ বুকস। কি বললাম? দ্য রাইটিং অফ বুকস ইজ মাই প্রফেশন হইতে পারে। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখবেন, ইজ এটাকে ভার্বের পূর্বে যেটা আছে তার মানে এটা গোটা সাবজেক্ট, দ্য রাইটিং অফ বুক কিন্তু স্যার এটা কী হিসেবে আছে? ভার্বাল নাউন হিসাবে আছে। এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে পার্টিসিপল এবং ভার্বাল নাউন সরাসরি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে। কি বলছি? পার্টিসিপল এবং ভার্বাল নাউন সরাসরি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসতে পারে না। ক্লিয়ার? কিন্তু যেমন দ্য রিডিং অফ, এটা কোনো সেন্টেন্সের সাবজেক্ট হইতে পারে না। আবার ওয়াকিং কিন্তু শুধুমাত্র সেন্টেন্সের সাবজেক্ট হবে না। যদি সেন্টেন্সের মধ্যে ওয়াকিং সাবজেক্ট হয়ে যায়, তখন ওটার নাম হয়ে যায় কিন্তু পার্টিসিপল। ওখানে ওই সেন্টেন্সটা তখন পার্টিসিপল হিসাবে আসবে না। ক্লিয়ার? এখন দেখেন লাস্ট ওয়ান, ইনফিনিটিভ। ইনফিনিটিভ হিসাবেও কি বলো, কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসতে পারে। এক্সাম্পল হিসেবে আমি কি বলতে পারি? টু টেল লাইস ইজ আ গ্রেট সিন। এই সেন্টেন্সের মধ্যে ইজটা হচ্ছে তোমার কি? ভার্বের পূর্বে যা আছে তার নাম সাবজেক্ট। সাবজেক্টটা কি হিসেবে আছে? টু প্লাস বেস ওয়ান। আমরা জানি ইনফিনিটিভ মানে কি জানি? ইনফিনিটিভ জানি টু প্লাস মূল ভার্বের বেস ফর্মটাকে আমরা সাধারণত কি বলি? ইনফিনিটিভ বলি। তার মানে এটা হচ্ছে ইনফিনিটিভ। আবার দেখেন, টু সার্ভ ইজ মাই প্যাশন। খেয়াল করে দেখেন, ইজটা এখানকার মধ্যে ভার্বের পূর্বে যেটা থাকে তার নাম সাবজেক্ট, কিন্তু সাবজেক্টটা কী হিসেবে আছে? ইনফিনিটিভ হিসেবে আছে। আশা করি আপনারা বুঝতে পারলেন একটা সেন্টেন্সে সাবজেক্ট কতভাবে বসতে পারে? 8 ভাবে বসতে পারে। কি কি বললাম? নাউন হিসেবে বসতে পারে, প্রোনাউন হিসেবে বসতে পারে, ফ্রেজ হিসেবে বসতে পারে, ক্লোজ হিসেবে বসতে পারে, জিরান হিসেবে বসতে পারে, পার্টিসিপল হিসেবে বসতে পারে, ভার্বাল নাউন হিসেবে বসতে পারে, লাস্ট অফ অল যে স্যার ইনফিনিটিভ হিসেবে বসতে পারে। আমি লাস্ট পার্ট এবং থার্ড পার্টে আমি যে জিনিসটা বুঝাবো, এক সেন্টেন্সের সাবজেক্ট কত প্রকার, সেই বিষয়টা আমি ব্যাপকভাবে বুঝাবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।